নমস্কার, আমি ডক্টর সুচিত্র ভট্টাচার্য এবং আজকে আমার সাথে রয়েছেন একজন অতিথি। তো এখানে তো আমি শেয়ার করতেই থাকি ডাক্তারদের জীবনের বিভিন্ন ভিতরের ব্যাপার-স্যাপার এবং স্টুডেন্টদের কিসে হেল্প হবে সেই সব নিয়ে। তো আমার এবং আমার এই দাদার পরিচয়। আমি অভিক, আমি সতীর্থ থেকে ডাক্তারির কলেজের হিসেবে 3 ব্যাচ সিনিয়র। আর আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে শিলিগুড়ি থেকে আমি ডাক্তারি পাশ করি এবং পাশ করে আমি কলকাতায় 3 বছর ছিলাম এবং 3 বছর থাকাকালীন আমি ইংল্যান্ডে আসার যে পরীক্ষাগুলো হয় সেগুলো ক্লিয়ার করেছি। সেগুলো ক্লিয়ার করে আমি ইংল্যান্ডে এসেছি। আমার ইংল্যান্ডে কাজ করা প্রায় 1.5 বছর হয়ে গেছে। আমি এখন এই মুহূর্তে ইংল্যান্ডের সাউথ ওয়েস্টে থাকি, কর্নওয়াল বলে আমার যে জায়গাটা, সেখানে কর্নওয়ালে। ইংল্যান্ডের সবচেয়ে সুন্দর জেলা। হ্যাঁ, কর্নওয়াল খুবই সুন্দর জায়গা। বাট যাই হোক, আজকে সুতীর্থ এসছে এবং সুতীর্থ এই টেকনিক্যাল এই ব্যাপারগুলো বোঝে ভালো। তো সুতীর্থ বলছিল একটা পডকাস্ট করবে, তো আমি ভাবলাম যে বাংলাতে এইরকম কোনো মিনিংফুল আলোচনা কোনোদিনও হয়নি এবং আমাদের কেরিয়ার রিলেটেড যে ডিসকাশন গুলো মেনলি হয় সেগুলো খুব এক পেশে হয়, মানে খুব নিট পিজি ওরিয়েন্টেড আলোচনাগুলোই বেশি হয় না। আরো কি কি অপশন আছে সেইগুলো নিয়ে আমাদের অ্যাওয়ারনেসটা খুবই কম। তো সেইটাকেই একটু মানে আমরা আজকে চুলচেরা বিশ্লেষণ করে দেখব যে একটা ছেলে বা একটা মেয়ে যে ডাক্তারি পড়েছে, সে ডাক্তারি পাস করার পর যখন ইভেনচুয়ালি তার কেরিয়ারে প্রগ্রেস করে, তো সেই ছেলেটা ইন ইন্ডিয়া এবং সেই একই ছেলেটা বা মেয়েটা ইন ইউকে তে কি কি ভাবে কেরিয়ারে প্রগ্রেশন করতে পারে এবং সেই কেরিয়ার প্রগ্রেশনটা দুটোতেই টাইম লাগে। ডাক্তারি হচ্ছে মেন হচ্ছে সবার লক্ষ্য তো কনসালটেন্ট হওয়া এবং দুটোতেই টাইম লাগে এবং শুধু কনসালটেন্ট হওয়া না, একটা পসার জমানো, যেটা গোদা বাংলায় বলা, সবগুলো টাইম টেকিং। তো এই টাইমটা ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে কিরকম আমরা মোটামুটি সবাই জানি, ইউকের পরিপ্রেক্ষিতে কিরকম সেটা আমরা অতটা জানি না। তো সেইটা নিয়ে মোটামুটি আমার যে 1.5 বছরের অভিজ্ঞতা এখন হয়েছে, আমি আমার চোখ দিয়ে যেগুলো দেখেছি সেইগুলো নিয়ে আলোচনা করতে চাই। যে এখানে শুধু তো ডাক্তারিটা কেরিয়ার না, এখানে ডাক্তারিটা তার সাথে তার জীবন, তার এখানে চ্যালেঞ্জেস, এখানে প্রচুর চ্যালেঞ্জেস আছে। সেই চ্যালেঞ্জেস গুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করি এবং তার প্রোস কি, কোনস কি, এইগুলো নিয়ে আজকে আলোচনা করার জন্য সুতীর্থ এসছে। তাহলে চলো প্রথমে আমরা টপিকে ঢুকি। সবচেয়ে প্রথম প্রশ্ন, আজকের দিনে দাঁড়িয়ে ভারত বা পশ্চিমবঙ্গের একটা ছেলে বা মেয়ে যে মেডিকেল কলেজ থেকে পাশ করে, সে ইংল্যান্ডে বা স্কটল্যান্ডে বা নর্দার্ন আয়ারল্যান্ডে, তিনটে মিলেই তো ইউকে, এখানে আসার কথা ভাববেই কেন? প্রথম প্রশ্ন। হ্যাঁ, জেনারেলি কেউ ডাক্তারিতে খুব একটা বাইরে আসার কথা ভাবে না, কারণ আমরা আমি যেরকম মালদার ছেলে, তো মালদাতে আমি দেখেছি একটা মালদার যারা ছেলেরা হয় বা কলকাতারও যারা ছেলে বা মফস্বল শহরের যারা ছেলেরা হয়, বাড়ির কাছে থাকার তো একটা বিশাল আরাম আছে, সবকিছু খুব রেডিলি অ্যাভেলেবেল, নিজেকে নিজে থেকে ম্যানিপুলেট করা যায়, যেটা আমরা করতে খুব পছন্দ করি, যে সবকিছু আমার কন্ট্রোলে থাকবে, আমি যেরকম ভাবে বলবো সেরকম ভাবে। একটা খুব কমফোর্ট জোন, আমার মনে হয় কমফোর্ট জোন, হেল্প থাকে বাড়ির থেকে, এটা একটা বিশাল বড় ব্যাপার। এটা সত্যি একটা বিশাল বড় ব্যাপার। বাড়ির এবার কার বাড়ির কি ব্যাপার সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাড়ি মানে একটা বাড়ি এবং সস্তা প্র্যাকটিস প্রচুর ইজিলি করা যায়। ঠিক আছে, একে ওকে ধরে এখানে গেলাম, এখানে গেলাম, সেখানে গেলাম, তো এরকম মোটামুটি, এবং বেশ প্রচুর কাঁচা টাকা পাওয়া যায় ট্যাক্স ফাঁকে টাকি দিয়ে। তো এইভাবেই আমরা দেখেছি, এইভাবে প্র্যাকটিস হয়, এতে হাসার কিছু নেই, এটা একটা ওপেন সিক্রেট। এবং ডাক্তারিতে প্রচুর টাকা রোজগার করা যায়। ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের প্রবলেমটা হচ্ছে, পশ্চিমবঙ্গে যেহেতু কিছু নেই, তারা প্রথমেই তাদের শুরুই করতে হয় ব্যাঙ্গালোর বা পুনে, হায়দ্রাবাদ দিয়ে, কিন্তু ওখানে গিয়ে ওরা একটা ন্যাশনাল লেভেলের লোকজনকে দেখতে পায় মিশে, এবং সেখানে গিয়ে তারা বুঝতে পারে যে আচ্ছা ইউএসএ তে যাওয়া যেতে পারে, জার্মানিতে যাওয়া যেতে পারে। তো ওদের একটা ইনসাইট তৈরি হয়ে যায়, কারণ ম্যাক্সিমাম ওদের ক্লায়েন্টরা বিদেশে, এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ক্লায়েন্ট গুলো হয়। তো ওদের না একটা ইন্টারন্যাশনাল একটা হাতছানির একটা জায়গা আছে, ওরা ওটা এক্সপোজার আছে। আর আমরা মোস্টলি ওই শহর মফস্বল বা বড় হাসপাতাল, কর্পোরেট হাসপাতাল বা পাড়ার নার্সিং হোম, এইটাতেই, এবং মাস গেলে মোটামুটি 1.5-2 লাখ টাকা আসছে, এটাতেই আমরা এই অ্যামাউন্টটাতে বিশাল খুশি হয়ে যায়। কারণ মোস্টলি আমাদের ছেলেপেলেরা তো আমরা প্রত্যেকেই একদম সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকেই আসি। খুব বড়লোক বাড়িরও প্রচুর ছেলেপেলেরা আছে, কিন্তু মোস্টলি যে জনসংখ্যাটা বা ডেমোগ্রাফিটা যেটা, সেটা কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বাড়ির ছেলেরাই আছে। তো ফলে তাদের কাছে 1.5-2 লাখ টাকা বাড়ির কাছে বসে এদিক ওদিক করে একটা এমটি, জাস্ট একটা নিট পিজি দিল, 3 বছরে পাস করলো, একটা নিনজা কনসালটেন্ট হয়ে করে একটা কোথাও বসে গেল। তো ফলে জিনিসটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড, অনেক ইজি আমার মনে হয়। তো ফলে বিদেশে কেন কেউ আসতে যাবে, এত চ্যালেঞ্জ,
হ্যাঁ, এত বিদেশে লং টার্ম ট্রেনিং, তার সাথে এত হ্যাপা, পোর্টফোলিও বানাও, এত এত পরীক্ষা দাও। পরীক্ষা তো মানে বিদেশে যেমন মানে ইন্ডিয়াতে যেরকম এমডি করলেই কনসালটেন্ট ধরা হয়, বা এমবিবিএস করেও পুরো কনসালটেন্টের প্র্যাকটিস করতে পারে, অনেক জায়গাতেই করে, আমার অনেক বন্ধু করে, অনেক অনেক টাকা রয়েছে। ইউকেতে কিন্তু কনসালটেন্ট মানে একটা কনসালটেন্ট, ওকে প্রপার চ্যানেল দিয়ে পুরো মানে এমআরসিপিটা হচ্ছে, তুমি তোমার এমআরসিপিটা যখন আমি কমপ্লিট করবো, তো তখন হচ্ছে এখানে কিন্তু আমি রেজিস্ট্রার র্যাঙ্কের জন্য আমি এলিজিবল। আমি কিন্তু কনসালটেন্ট হলাম না, আমি তো দেশে গিয়ে বড় ডাক্তার হয়ে গেলাম, কিন্তু ইংল্যান্ডে কিন্তু আমি রেজিস্ট্রার। যদিও মানে জায়গাটা আলাদা, কারণ এখানে হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচারটা এইরকম যে মানে মানে খুব সিনিয়র লেভেলের ট্রেনিং না হলে এখানকার কনসালটেন্ট হওয়া সম্ভব। ইন্ডিয়ারও যারা টপ মোস্ট কনসালটেন্ট থাকে, তারাও যদি ইউকের কনসালটেন্ট হতে চায়, তাকেও কিন্তু ওখানকার কনসালটেন্সি এক্সপিরিয়েন্স তার ঠিক আছে, কিন্তু এখানেরও তার লেভেলটাকে ম্যাচ যতক্ষণ নাও করতে পারছে, ও কিন্তু রেজিস্টার লেভেলেই কাজ করতে হবে। তারপরে যখন ওই লেভেলটাও ম্যাচ করবে, তখনও কনসালটেন্ট। তো ফলে ডেফিনেটলি এটা অনেক চ্যালেঞ্জিং, বিশেষ করে যখন তুমি একা এবং তোমাকে আরো এত কিছু সামলাতে হচ্ছে, খরচা বেশি, রোজগারও বেশি, খরচাও বেশি। কিন্তু একটা মানে এবার এইটাই হচ্ছে আমরা আজকে আলোচনা করব যে মানে কত ধানে কত চাল। তো আমি যেটা প্রথমে ভাবছি যে আমি কেন ডিসাইড করলাম, সেইটা যদি আমি বলি, তাহলে মানে আমি যে লেভেলে ডিসাইড করেছিলাম ধরো ইন্টার্নশিপে এন্ডের দিকে, তো আমার মনে হয় যে আমার যারা জুনিয়র বেসিক্যালি, যারা ধরো এখন ফাইনাল ইয়ারে বা থার্ড পার্ট মানে বা ইন্টার্ন, তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় ডিসাইড করাটা ব্যাপারটা একটু সহজ হবে। আমার মনে হয় বিদেশে যদি আসতে হয়, মানে ইউএস এর ব্যাপারটা আলাদা, যদি ইউকে আসতে হয় তাহলে কিন্তু ফাইনাল ইয়ারের টাইম থেকেই মাথাতে এটা ঢুকিয়ে নিতে হবে যে আমি ইউকেতে যাব। এবং ইউএসএ যারা যেতে চায় তাদের কিন্তু ফার্স্ট ইয়ারের পরেই মোটামুটি ইউএস ফ্যামিলি স্টেপ 1 এর জন্য তাদেরকে পড়াশোনা শুরু করে দেয়। জাস্ট বলে রাখা যে আমার চ্যানেলে ইউকে এবং ইউএসএ ল্যাব এবং ইউএস ফ্যামিলির দুটো কিন্তু একটু বেশি ডিটেইলড ভিডিও আছে। কোনো জুনিয়র যদি জানতে চাও, গিয়ে ভিডিও দুটো একবার দেখে নিতে পারো, হেল্প। তো দাদা আমার ক্ষেত্রে যেটা ফার্স্ট আমি দাদাকে ফোন করি আজ থেকে 2 বছর আগে, আমার যদি মনে পড়ছে ফেব্রুয়ারি মার্চ এই টাইমটায়, যদি আমি খুব ভুল না করি। তো তখন আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে ব্যাপারগুলো করে আমি যে পয়েন্ট ভেবেছিলাম সেগুলো বলছি। প্রথম হচ্ছে যে ধরে নাও আমি আজকে ইন্টার্নশিপ করলাম, যেটা অ্যাভারেজ হয় ধরে নি 1 বছর পরে নিট পিজি পেয়ে গেলাম, আর সেম একজন ওই ফাইনাল ইয়ার বা ইন্টার্নশিপের শুরুতে সবকিছু সেট করে মোটামুটি সেও ইন্টার্নশিপের 1 বছর পরেই ইউকে চলে আসতে পারবে। ফার্স্ট জিনিস যেটা আমরা দেখবো যে কেরিয়ার প্রোগ্রেশন আফটার 3 ইয়ার্স, এই দুজনের সাইমালটেনিয়াস পাথটা কোন দিকে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে কেরিয়ার প্রোগ্রেশন, সেক্ষেত্রে তুমি কি বলবে কেরিয়ার প্রোগ্রেশন? ইন্ডিয়াতে কেরিয়ার প্রোগ্রেশনটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। তুমি নিট পিজি দাও, আচ্ছা নিট পিজি ও যেটা একটা আইডিয়াল টাইমলাইন বললো যে ইন্টার্নশিপ পরে 1 বছর পরে তুমি দিলে, তারপরে তুমি ঢুকে গেলে। ব্যাপারটা কিন্তু এতটা ইজিও না, কারণ আজকাল কম্পিটিশন প্রচুর, এখন গলিতে গলিতে মেডিকেল কলেজ হয়ে গেছে, প্রচুর ছেলেপেলে ডাক্তারি করছে। এবং একটা মানে মানে আজকে আমি এমডি মেডিসিন করলাম একটা মানে এসএসকেএম থেকে, কি রাম মনোহর লোহিয়া থেকে, কি গ্রান্ট কলেজ থেকে, কি কেজিএমসি থেকে, কি দিল্লির একটা ইউসিএমএস থেকে, এই এমডিটা না, এটাও একটা এমডি। আবার আমি কোনো কলেজকে ছোট করতে চাই না, কিন্তু আমি এখানে কোনো একটা মফস্বলের মেডিকেল কলেজ থেকে আমি এমডি পাস করে গেলাম, দুটো এমডির মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে তুই সংস্কৃত নিয়ে পড়তে চাস, তুই বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে সংস্কৃতে গিয়ে ক্লাস করে পড়ে বেরোতে পারিস, আবার তুই বাড়িতে বসে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে সংস্কৃত নিয়ে বেরোতে পারিস, দুটোতেই তুই সংস্কৃতে এমএ হয়ে যাবে। কিন্তু কোয়ালিটি ডিফারেন্স অনেক। এবং আলটিমেটলি ডাক্তারিটা যখন করবি তখন কিন্তু লোকজন এত কোয়ালিটি অত বোঝে না। তুই কতটা জেনুইন ডাক্তার, তুই মানুষের শরীর জিনিসটাকে বুঝিস কতটা, এবং তুই অনেস্ট কতটা। আমার মনে হয় আমি আমার চোখে দেখা যতগুলো ভালো ডাক্তার আমি কলকাতায় দেখেছি, আমি খুব লাকি মনে করি, কারণ কলকাতায় আমি খুব ভালো ভালো জায়গায় কাজ করেছিলাম, ফলে আমি ম্যাক্সিমাম খুব ভালো কনসালটেন্টদের সাথে কাজ করেছি। তো আমার যেটা মনে হয়েছে যে যারা খুব ভালো কনসালটেন্ট বা খুব ভালো ডাক্তার, তাদের সবচেয়ে প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে যে তারা কিন্তু খুব অনেস্ট। বাইরের লোকজন বলতে পারে যে কমিশন খাই ওই খাই, সেটা একটা সিস্টেমটাই ওইরকম, কিন্তু আমরা মানে ভিতরে বুঝতে পারি যে এ অনেস্ট আর এ একটু মানে থাকে, মানে সব জায়গাতেই একটা ভালো কোয়ালিটি থাকে, একটা মোটামুটি একটা কোয়ালিটি থাকে, একটা খাজা কোয়ালিটি, আর একজন থাকে যে এই ব্র্যান্ডেরই ওষুধ দেবো, এই পেশেন্টের এই টেস্ট হবে, এগুলো থাকে, এগুলো থাকে। কিন্তু আলটিমেটলি আমি দেখেছি যে সেই সবচেয়ে বেশি সমাজের ক্ষেত্রে নাম করতে পারে এবং নিজের পরিবারের ক্ষেত্রেও তার কন্ট্রিবিউশন বেশি হয়, কারণ সে টাকাও এরকম রোজগার করে যে অনেস্টলি দায়িত্ব নিয়ে ডাক্তারিটা করতে। এবার শেখার ব্যাপারটা যেই চলে আসছে, আমার যেটা তখন মনে হয়েছিল, এবং আমি দাদার সাথে এবং আরো কয়েকজন যারা ইউকে তে আছে তাদের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম, যে ইউকে ট্রেনিং সিস্টেমটা কিন্তু
মাচ মোর ওয়েল স্ট্রাকচার্ড, অনেক ওয়েল। এবং আচ্ছা হ্যাঁ আমি বলি, আচ্ছা ঠিক আছে, এবার হেয়ালি না করে একদম পয়েন্ট বাই পয়েন্ট কথাগুলো বলি যে অ্যাকচুয়ালি হয়টা কি ইউকেতে। প্রথম কথা, ওর প্রথম যে প্রশ্নটা, এবং এখান থেকে আমি এবার কেটে কেটে আমি বলতে চাই যে আমি ইউকেতে আসবো কেন। তো আমি মনে করবো যে একটা ছেলের বয়স 25 বা 26, একটা ছেলেমেয়ের বয়স 25-26 থেকে ওর মোটামুটি ইন্টার্নশিপটা শেষ হয় ওই রকম বয়সে, ঠিক আছে, 24-25-এ শেষ হয়। সেই টাইমের পর তো তার একটা জীবন আছে, তার একটা ফ্যামিলি হবে, তার কিছু সেভিংস হবে, তার কিছু ঘোরাঘুরিরও শখ আছে, নাহলে তো পড়াশোনা করে লাভটা কি, ঠিক আছে। তারপরে তার কিছু গোল আছে, অ্যাম্বিশন আছে। এবার এত কিছুকে যদি মাথায় রাখতে হয়, আবার পরিবার আছে, পিছু টান আছে, তো এই প্লাস মাইনাস সমস্ত কিছু করে আমার যেটা মনে হয় যে আমাদের মানে যে সময়টা যার, কারণ সময় ইন্ডিয়াতেও যাবে, এবার ও মানে এগুলো সব রিলিভেন্ট একটা অপরেরটার সাথে। সুতীর্থ যেটা বললো, সুতীর্থ কিন্তু জয়েন্টে 39 র্যাঙ্ক করা আছে, ঠিক আছে, 38 র্যাঙ্ক করা আছে। তো ও না, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ও কিন্তু যথেষ্ট মেধাবী। ও ভাবতে পারে যে 1 বছরের মধ্যে আমি পেয়ে যাবো, কিন্তু সবার এরকম সিচুয়েশন হয় না। আমি ধরে নিচ্ছি, আমি আলোচনাটা আজকে করছি মধ্য মেধা ছেলেদের জন্য, যে যারা 1 বছরের মাথায় কলকাতা মেডিকেল কলেজে মেডিসিন এমডি পায় না বা আরজি করে সার্জারি পায় না, তাদের কথা ভেবে এখন এতটাই কম্পিটিশন হয়ে গেছে যে এখন মোস্টলি আমি সাজেস্ট করি যে যারা দেশে থাকে, যে ইন্টার্নশিপ শেষ করে একদিনও সময় নষ্ট না করে তুই জিডিএ মতে ঢুকে যা। আমি এটা সাজেস্ট, কারণ লোকজন ওই বসে বসে 3 বছর নষ্ট হলো, তাতে সময়টাও নষ্ট হলো, তারপর আলটিমেটলি জিডিএ মতে ঢুকলো, তাতে আরো 3-4 বছর নষ্ট গেল, এই ওই হয়ে মানে ঘেঁচে ঘ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে বলে রাখা উচিত জিডিএম ও রিক্রুটমেন্ট প্রচন্ড ইরেগুলার হয়ে যায়, তো মানে পয়েন্টটা পাওয়া যাচ্ছে না, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এগুলো আরো মানে চ্যালেঞ্জ গুলোকে টাফ করে দিচ্ছে। আমাদের সময় কিন্তু জিডিএমও, আমার মনে আছে, আমার বন্ধু ছিল শিখার, সে একদম ইন্টার্নশিপ শেষ করে অ্যাপ্লাই করেছিল, শিলিগুড়ি ছেলে শিলিগুড়িতে তুলে নিয়েছিল, কিন্তু আজকে অত ইজি না। তো ফার্স্ট যেটা ডিফারেন্স আমরা বলছি, যে ফার্স্ট হচ্ছে ট্রেনিং এর স্ট্রাকচারটা। ইউকে ট্রেনিং কিন্তু ভেরি ওয়েল স্ট্রাকচার্ড। তারও আগে যে জিনিসটা আছে, যে ট্রেনিং এ তো আগে ঢুকতে হবে, চ্যালেঞ্জটা তো বুঝতে হবে। তো একটা জেনারেল বাড়ির ছেলের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, মেডিকেল কলেজে মেডিসিনে এমডি পাওয়া থেকে প্ল্যাব দিয়ে ইংল্যান্ডে আসাটা কম্পারেটিভলি ইজি আমার মনে হয়। এটা এতটা অনেস্টলি কেউ বলবে না, সবাই বিদেশ মানে বিশাল পড়াশোনা, এই কঠিন ওই সেই। এখানে কিন্তু এখানের ব্যাপারে যদি তোমাকে মানে বুঝতে হয় যে এখানে কি করে মানে চাকরিটা পেতে হয়, সেটা আবার অতটা সোজা না। প্ল্যাব পাস করা সোজা, এখানে অনেক ট্রিকি ব্যাপার আছে। প্ল্যাব পাস করা হয়তো সোজা, কিন্তু চাকরি পাওয়াটা আবার অতটা সোজা না। আবার চাকরিও হয়তো তুমি পেয়ে গেলে, চাকরি পেয়ে ক্যারিয়ার প্রোগ্রেশন করাটা অত সোজা না। মানে ঢুকলাম, মানে ইন্ডিয়াতে আমি যেমন কি, আমি জানি যদি আমি এনআরএস এ ঢুকলাম, আমি যতই খাজা হই না কেন 3 বছর পর আমাকে ধাক্কা মেরে আমাকে এমডি ডিগ্রি দিয়ে বের করে। এখানে প্রতিটা বছর তোমাকে নিজের এলিজিবিলিটি গুলোকে মানে প্রুভ করে 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 এগাতে হবে, না হলে দে আর ফ্লেক্সিবল। তোমাকে বলবে ঠিক আছে তুমি সেকেন্ড ইয়ারটা আরেক বছর পর, মানে সেটা কোনো পানিশমেন্ট না, সেটা মানে তোমার নিজের পোর্টফোলিওটাকে তুমি মানে তোমাকে সব টিক বক্স করতে হবে। মানে কয়েকটা স্পেসিফিক জিনিস ওদের অলরেডি ওরা কারিকুলামে আছে, যে এই জিনিসগুলো না করলে একটা ছেলে, এই কোয়ালিটি গুলো না থাকলে সে কখনো এই লেভেলে একটা রেজিস্ট্রার হতে পারে না। শুধু যদি তার এমআরসিপিও হয়ে যায়, এমআরসিপি পুরো পেসিস কমপ্লিট হলে রেজিস্ট্রার হয়তো, কিন্তু সবার আবার পেসিস ক্লিয়ার হলে রেজিস্টার হয়ে যাবে এরকম অনেকে হয় না, অনেকে হ্যাঁ করে ঘুরে বেড়ায়। রেজিস্টার হওয়ার জন্য আরো যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো ওকে ফুলফিল করতে হবে। তো ফলে এমন একটা স্ট্রাকচার, জেনারেলাইজ স্ট্রাকচার, যে তুমি যতই খাজা হও না কেন, তুমি যদি এখানে ঢুকে ঘষতে 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 নিজেকে যদি নিজের মানে ধারটা বাড়াতে থাকো, তুমি কিন্তু আলটিমেটলি যখন কনসালটেন্ট হয়ে বেরোবে। আমি সত্যি কথা বলছি, আমি ইউকেতে যতগুলো কনসালটেন্টের সাথে কাজ করেছি, আমার প্রত্যেককে মনে হয়েছে যে প্রত্যেকে যথেষ্ট মানে যে কজনকে জেনুইন লোকজন, যে মানে একটা কিন্তু ওভারঅল এক বিশাল স্ট্যান্ডার্ড আছে। এক্ষেত্রে বলে রাখা উচিত, এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা হবে, ইন্ডিয়ার সমস্ত কনসালটেন্ট কিন্তু ইকুয়ালি এলিজিবল না, এবং এটা কন্ট্রোভার্সিয়াল না, এটা খুব ওপেন, এটা আমরা অনেস্টলি বলতে চাই, কারণ আমাদের ওই জেনারেলাইজড একটা প্যারামিটার তো নেই, তাই না? আমাদের এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি এরকমও দেখেছি ডিএম করেও হয়তো মাছি তাড়াচ্ছে, আবার এমবিবিএস করে কাঁপিয়ে দিচ্ছে, কারণ এখানে তো তোমাদের কোনো স্ট্যান্ডার্ডাইজেশনটা নেই না, যে এই জিনিস করতেই হবে, এই জিনিসে তোমাকে দেখাতে হবে তুমি করেছো ইন্ডিপেন্ডেন্টলি আন্ডার গাইড। মানে এখানে সবকিছু তোমাকে, এখানে কোনো ডুগিবাজি, একে দাদাকে ধরলাম হয়ে গেল, ওই তো অমুক জন আছে করে দেবে, এসব দেশে চলে না। তো যাই হোক, মানে এবার নাস্টি জিনিসপত্র নিয়ে যদি আলোচনা করতে হয়, তো আমাদের এই সাবকন্টিনেন্টের যে জায়গা, পাকিস্তান, ভারত,
বাংলাদেশ, আমাদের অখণ্ড ভারতটা, এটা খুব আমরা দুর্নীতিবাজ একটা জাতি, এটা নিয়ে কোনো সন্দেহ, এটা আমার স্বীকার করতেও কোনো লজ্জা নেই যে আমরা একটা দুর্নীতিবাজ জাতি। এবং আমাদের ওয়ার্ক কালচারটা এবং পরিবেশটা কিন্তু খুব টক্সিক। এইটা সেকেন্ড পয়েন্ট আমরা এটা আসবো অ্যাজ লাইফ। আমার জীবনটা কেমন থাকছে কম্পেয়ারিং টু আমি ইন্ডিয়াতে ঢুকেছি ভার্সেস আমি ইউকেতে এসেছি, আমি ট্রেনিং এ নয় ঢুকে গেছি বা চেষ্টা করছি। এবার মানে টক্সিক মানে কি সবাই টক্সিক? অনেক ভালো লোক আছে, আমি নিজে এরকম লোকের সাথে কাজ করেছি। আমি 1 বছরই সরকারিতে কাজ করেছি নর্থ বেঙ্গলে যখন আমি ইন্টার্ন ছিলাম। তো আমি এরকম গুরুদেব তুল্য লোকও পেয়েছি, আবার প্রচন্ড বিরক্তিকর মানুষও পেয়েছি। আবার কর্পোরেটে যেখানে কাজ করেছি, লাকিলি কর্পোরেট আমি বলবো, আমি আরএনটে করে করেছি, আমরিতে করেছি, রুবিতে করেছি, আমি কিন্তু টক্সিক লোক পাইনি, সত্যি কথা বলছি আমি পাইনি। কিন্তু এবার এটা আমার উপরেও ডিপেন্ড করে। অনেকে আবার কাউকে নিয়ে কমপ্লেন করে, এবার কে কাকে কিভাবে দেখছে, কারণ সবাই ভাবে যে আমি কিছু করবো না, সবাই আমাকে নিয়ে বাবা করবে, এরকমও হবে। ইউকেতে যেমন এই ব্যাপারটা হচ্ছে খুব খুঁটিয়ে দেখা। এরা এবার ইউকেতে ডিপেন্ড করছে তুমি কোন জায়গায় কাজ করবে। রিলেটিভলি এটা বলতে খুব খারাপ লাগে, যে জায়গাগুলোতে এই দেশি কনসালটেন্টরা বেশি কাজ করে, মানে সাদা না, মানে ইন্ডিয়ান, পাকিস্তানি, ইজিপশিয়ান বা ইন্টারন্যাশনাল ডাক্তাররা, সেই জায়গায় কম্পারেটিভলি আমি শুনেছি এখানে যে টক্সিক। তো সেটা আমার মনে হয় না সেটা ইন্ডিয়াতে আমরা যে টক্সিসিটিটা বুঝি সেই লেভেলে। তুমি একটা আমাদের ইন্ডিয়ার পিজিতে ভাবো, লোকজনের উপর মানে ফিজিক্যাল অ্যাবিউজ হচ্ছে, ওইগুলো তো মানে খুব আনফরচুনেট। এখানে তো এটা ভাবাই যায় না যে মানে এই যে তুই বললি, আমার অনেকদিন পর মনে করলো যে ডাক্তাররা সত্যি মার খায়, সিনিয়রদের থেকে হোক, পেশেন্ট পার্টির থেকে হোক, সিকিউরিটি থ্রেট যেটা, হ্যাঁ এখানে সব ব্যাপার নেই। যদিও আমি সেই ব্যাপারটাকেও আমি আবার খুব নজর আন্দাজ করি, কারণ আমি একটু খুব অপটিমিস্টিক যে আমি, কিন্তু মার খাওয়া ব্যাপারটা না, আমার যেটা মনে হচ্ছে কপালের উপর। হ্যাঁ, এটা তোর কপালের উপর। ধরে নে তোর আগের শিফটে তুই তখন তুই শুরু করলি, তোর আগের শিফটে কোনো একটা বাওয়াল হয়েছে, পেশেন্ট পার্টিরা যখন এলো ওই টাইমে তুই ডিউটিতে আছিস, তুই মারটা খেয়ে গেলি, তুই জানলি না তুই কেন মার। আমি এই কন্ডিশনে পড়েছি, তো ভাগ্য করে আমি খাইনি। হ্যাঁ, এরকম আমিও পড়েছি। আমি যখন শিলিগুড়িতে ছিলাম তখন আমারও এরকম অবস্থা হয়েছিল যে মারতে চলে এসেছে। আর আমার প্র্যাকটিসটা মেইনলি তোমার হচ্ছে পার্ক সার্কাস বেস করে, তো এত ডেঞ্জারাস বুঝতে পারছো। যাই হোক, তো নেক্সট যেটা, হ্যাঁ, আর যেটা আমরা বলতে চাই জীবনের পয়েন্টেই, ইউকের যেটা ডিউটি আওয়ার্স, সেটা জুনিয়র ডক্টর হোক, ইন ট্রেনিং হোক, নন ট্রেনিং হোক, ইভেন কনসালটেন্টেরও, এই ডিউটি আওয়ার্সটা কিন্তু খুব প্রপার স্ট্রাকচার, ফিক্সড একটা, মানে মোটামুটি একটা ফিক্সড ডিউটি আওয়ার। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয়, হ্যাঁ মানে তুমি 24 ঘন্টা 7 দিন, মানে যদি তুমি তোমার দায়িত্ব আর কি। যদি তুমি পিজিতে ফার্স্ট ইয়ার হও তাহলে তুমি হচ্ছে গাধা। না, এটা এবার মেইন ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়া আর ইউকে কে না কম্পেয়ার করাটাও ঠিক হবে না, কারণ আমার দেশ হচ্ছে 150 কোটির দেশ, আর এদের দেশ হচ্ছে 6 কোটি। অনেকটাই, মানে পশ্চিমবঙ্গ থেকে কম লোক থাকে। কিন্তু যে পিজিতে ঢুকছে তাকে এটা ফেস করার জন্য রেডি থাকতে হবে, স্পেশালি যারা ক্লিনিক্যাল ব্রাঞ্চে ঢুকছে, এমনকি টপ কলেজেও যদি ঢোকে। ঠিক আছে, এটাকেও আমি মারটার খাওয়াটাকেও আমি একটু যদি পিছনের পকেটেও রাখি, আরো অনেক ব্যাপার আছে। যেমন এক হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, তুমি এমডি করলে, এমডি করে তুমি ডিএম করতে চাও, তাহলে 3 বছর 6 বছর, তার মাঝখানে এমডি পেতে হয়তো 2 বছর, তারপরে এমডি করার সাথে সাথেই যে ডিএম পেয়ে যাবো তাও না, মানে সব মিলিয়ে প্রায় 8-10 বছরের গল্প, তার সাথে বন্ড গুলো, তার সাথে বন্ড আছে। তো আলটিমেটলি একটা ছেলেও কিন্তু ওখানে একটা প্রপার, মানে যে একদম মানে 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 নিঃশ্বাস প্রশ্বাসটা নেবে একটা কনসালটেন্ট হয়ে, তাতে তার 10-12 বছর সময় লাগে। তা আমার ওই জায়গাটা ওটাই যে ওই 10-12 বছর ওখানেও ইন্ডিয়াতে থেকেও তোমার বয়স ওই 25 থেকে 35-36 হচ্ছে, এখানেও তোমার বয়স 25 থেকে ওই 36-37, ইউকে হয়তো একটু বেশি লাগতে পারে, কারণ সিস্টেমে ঢোকা, প্রগ্রেশন করা, লাইফ আরো চ্যালেঞ্জ এগুলো নিয়ে। আমি দেখি 37-38 মধ্যে লোকজন কনসালটেন্ট হয়ে যায়। 35-এর মধ্যে যদি কেউ কনসালটেন্ট হয়ে যায় তো বোঝা যায় যে ওর সবকিছু টুক করে হয়ে যায়। ফার্স্ট হচ্ছে তাহলে লাইফে নিজের জন্য যে সময়টা ইউকেতে থাকবে, মানে তুমি একটা মানুষ যেভাবে বাঁচে, মানে একটা লোকের কেরিয়ার বাদে, প্রফেশন বাদেও একটা জীবন থাকা উচিত, থাকে না বলেই আজ আমাদের এত পিজি রেসিডেন্টদের মধ্যে এত সুসাইডাল টেন্ডেন্সিস হাই, এত ডিপ্রেশন হাই, কারণ হচ্ছে নিজের লাইফ বলে কিছু নেই। এখানে কিন্তু তাই নয়, এখানে একদম প্রপার তোমার ডিউটি আওয়ার্স শেষ হবে, তোমার কনসালটেন্ট, তোমার রেজ, হসপিটালের ম্যানেজমেন্ট, কারোর ক্ষমতা নেই তোমাকে ধরে রাখে, কেউ তোমাকে বলবেও না যে তুমি থাকো, কাজ আছে, বলবেই না। তুমি আজকেই হয়েছে, আজকে আমার একটা পেশেন্টের, মানে আমার
মানে আজকে সারাদিন এত ব্যস্ত ছিলাম যে হঠাৎ করে মানে ঠিক যখন আমার ডিউটিটা শেষ হবে, তার ডিউটিটা শেষ হওয়ার 5 মিনিট আগে আমাকে বলে একটা পেশেন্টের ডিসচার্জ বানাতে হবে, পেশেন্ট অন্য হাসপাতালে, ছোট হাসপাতালে বেড পেয়ে গেছে, চলে। তখন আমি আরেকটা পেশেন্ট ডিসচার্জ বানাচ্ছি, ওটাই শেষ হতে আমার আরো 10-15 মিনিট লেগে যায়। তো মানে তাহলে হিসাব মতো আমার থেকে গিয়ে পরের ডিসচার্জটা তো লিখেই বেরোনো উচিত, তাই না? কিন্তু আমি জানি যে আমার চলে যাওয়ার পর একটা হ্যান্ড ওভার ডাক্তার আসে, আমি তাকে বলে দিয়ে যেতে পারবো এবং সে খুশি খুশি ডিসচার্জটা লিখে দেবে। মানে এখানে সব মানে জিনিসগুলো খুব ওয়েল স্ট্রাকচার্ড, যদি এখানেও ম্যান পাওয়ারের অভাব আছে, কিন্তু ডাক্তারিটা এখন অত্যন্ত অন্যরকম ভাবে হয় বলে যেটা আমার ধারণা। আর ডিউটি অফ মানে ডিউটি অফ, তোমাকে হাজারবার তোমার বাড়িতে ফোন করবে, এবং কেউ যদি করে তুমি তার নামে কমপ্লেন করতে পারো। এরকম কেউ করেও না, কারণ জানে যে এসব ভুলভাল এগুলো কেউ করে না এখানে, এবং এখানে এটা কালচার না। এবং এখানে আমার যেটা মনে হয়েছে যে এখানে ডাক্তার সে যে একটা বিশাল মানে একটা বস, এইরকম অ্যাটিটিউড নিয়ে এখানে ডাক্তাররা চলে। এটা একটা প্রচন্ড রকম মাল্টি ডিসিপ্লিনারি একটা টিম। মানে এখানে এমন এমন সার্ভিস আছে যেটা আমরা ভাবতেও পারি না, মানে এত সার্ভিস এখানকার সরকার। আমি মানে অনেকদিন আগে একটা ফেসবুক পোস্টে আমি লিখেছিলাম যে ইংল্যান্ডের মানে ইকোনমিটা ক্যাপিটালিস্ট হতে পারে ঠিক, কিন্তু এদের যে হেলথ কেয়ারটা, এটা কিন্তু পুরোপুরি একটা সোশ্যালিস্ট মডেল, ঠিক আছে? মানে একদম মানে সরকার সমস্ত দায়িত্ব নেবে তার আন্ডারে, মানে যে লোকগুলো থাকছে এই দেশে, তার হেলথের সমস্ত কিছুর দায়িত্ব নেবে। মানে আমার যে আজকে পেশেন্ট ডিসচার্জ হয়ে বাড়ি যাবে, একটা বয়স্ক 93 বছরের মহিলা, তো সেটা এখানকার সরকারের দায়িত্ব যে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া, তার ছেলের দায়িত্ব না যে সে অ্যাম্বুলেন্স খুঁজে কোথাও থেকে জোগাড় করে নিয়ে। তাই না, সে যে বাড়িতে গিয়ে সব কাজ তার হয়ে যাবে, মানে তার খাওয়া দাওয়া, বাথরুম, সেগুলো অ্যারেঞ্জ করার কাজ অ্যারেঞ্জ করে দেবে হচ্ছে NHS এর। কিন্তু এটা মনে রাখতে হবে যে NHS ট্যাক্স কিন্তু ভেরি হাই। হ্যাঁ, ট্যাক্স দিতে হবে, তুমি বিনা পয়সায়, হ্যাঁ তুমি সার্ভিস চাইবে আর তুমি ভাবছো সবকিছু আমি মানে বাংলায় পেয়ে যাবো, সম্ভব না। এবার দুটো দেশের পপুলেশন আলাদা, ডিফারেন্ট চ্যালেঞ্জেস। ইন্ডিয়ার মতোই থাকবে, ওটা ওখানে ওইভাবেই ডাক্তারি হবে, এরা এখানে এরকমই থাকবে, এইভাবেই ডাক্তারি। আমার মনে হয় না দুটোকে কম্পেয়ার করাটা কোনো বুদ্ধিমানের কাজ, খুব বোকামি। এটা এভারেজ এখানকার ট্রেনি ডক্টরই আমরা ধরি, পিজি করছে, তার ডিউটি আওয়ার্স উইকলি কত? ডিপেন্ড করছে কোন ডিপার্টমেন্টে করছে। যখন এবার মেডিসিন হচ্ছে ইংল্যান্ডে জেনারেল মেডিসিনটা দুটো আলাদা সেপারেট ব্রাঞ্চে কাজ হয়, একটা হয় অ্যাকিউট মেডিসিন, একটা হয় জেরিয়াট্রিক মেডিসিন। আচ্ছা, আমি প্রথম 10 মাস অ্যাকিউট মেডিসিনে ছিলাম, এবার এখন আমার এটা 4 মাস চলছে জেরিয়াট্রিক মেডিসিন। তো অ্যাকিউট মেডিসিনে কিন্তু মোটামুটি সপ্তাহে আমি বলবো দিনে 8 ঘন্টা করে 5 দিন যদি হয় তাহলে 40 ঘন্টা, এবং কিছু কিছু দিন নাইট থাকে, নাইট মানে রাত 9টা থেকে সকাল 9টা, 24 ঘন্টা ডিউটি। কিন্তু ইউকেতে 24 ঘন্টা ডিউটির কোনো কনসেপ্ট, সেখানে ইন্ডিয়াতে আমাদের 24, 48, 72। মানে তুমি পিজি করছো না, তোমার কোনো লাইফ এটা হচ্ছে এটা ভেবে বুঝে নি, ঠিক আছে? তবে অ্যাকিউট মেডিসিনের ডিউটির লোডটা বেশি হয় 48, আমি বলছি 48। তো মোটামুটি একটু লোকাম টোকামও করতে লাগে একটু এক্সট্রা টাকার জন্য। তো মোটামুটি একটা ছেলে মাস গেলে 60 ঘন্টা যদি উইকলি 60 ঘন্টা যদি কাজ করে, তার মাস গেলে মোটামুটি 3,500 থেকে 4,000 পাউন্ড মতো। এবার 3,500 থেকে 4,000 পোস্ট ট্যাক্স কেটে। এটা ইন্ডিয়ার ইকুইভ্যালেন্ট হবে 1,20,000 থেকে 1,35,000। হ্যাঁ, মানে আমি হিসাবটা এটাই এইভাবেই ধরলে সুবিধা হয়, মানে 3,500 কি ধরনের 4,000 পাউন্ড যদি হয় তাহলে সেটা হচ্ছে 4 লাখ টাকা। কিন্তু ইউকেতে তো খরচাও বেশি। তো ইউকে আর ইন্ডিয়ার ইকোনমিক্যাল ব্যাপারটাকে যদি আমরা মানে খরচা আয় সবটাকে জেনারেলাইজ করি, যেটা 3 থেকে 3.5, সেটা হচ্ছে 1:3 এর মতো। তো মোটামুটি 3,500 মানে হচ্ছে ইন্ডিয়ার কনটেক্সটে মাস গেলে 1,30,000-40,000 টাকা। এখানকার ডক্টরের পেটা কিন্তু এখানকার এভারেজ যেটা পে তার চেয়ে অনেকটাই বেশি এখানে যেটা এভারেজ পে লোকে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে পিজিতে লোকে এই অ্যামাউন্টটা যেটা 1,20,000 থেকে 1,33,000 সারা ভারতের মধ্যে কটা কলেজে পায়? একদম টপ হয়তো সিএমসি, ভেলোর, এইমস বা দিল্লির যে মেডিকেল কলেজগুলো বা সেন্ট্রালাইজড যে কলেজগুলো, সেখানে ওরা পায়। কিন্তু তাদের ক্ষেত্রে ডিউটি আওয়ার্স কি এটা নয়, ডিউটি আওয়ার্স ইজ ভেরি হাই। তো পার আওয়ার পে কিন্তু ন্যাচারালি কমে গেল। 150 কোটির দেশ। হ্যাঁ, এবং সেকেন্ড হচ্ছে টক্সিসিটি। মানে টক্সিসিটিটা ইউকেতেও আছে, আমি বলছি বেশ, আমি নাম বলছি না, বেশ কিছু হাসপাতাল এখানেও আছে। বিশেষ করে আমি বলবো বড় বড় শহরের সবচেয়ে বড় বড় হাসপাতাল যেগুলো মানে ওয়ার্ল্ড ম্যাপে যাদের নাম আছে, ঠিক আছে, কুইন এলিজাবেথ বার্মিংহাম, সেন্ট থমাস গাইস, আমি মনে হচ্ছে বুঝতে পারছি, ইম্পেরিয়াল কলেজ লন্ডন। কারণ এইগুলো মানে টক্সিসিটি ব্যাপারটা না, কারণ মানুষ তো মানুষ, স্ট্রেসের উপরও ডিপেন্ড করে। আমরা যেটা বুঝি টক্সিসিটি বলতে, এখানে ওটা হয়তো রুডনেস,
বা হয়তো একটু প্যাসিভ অ্যাগ্রেশন। এখানে টক্সিসিটি কি আমি বলছি, এখানে টক্সিসিটি মানে হচ্ছে যে তোমাকে ইনকম্পিটেন্ট মানে তোমাকে ফিল করিয়ে দেওয়া যে ইউ আর নট কম্পিটেন্ট এনাফ এই লোডটার সাথে, যেটা আমাদের গায়ে লাগে একটা বয়সে, যে এই একটা কাজের জন্য আমার নামে একটা কমপ্লেন ঢুকে দিল। ও আরেকটা বলি, কথায় কথায় জিএমসি তে রিপোর্ট চলে গেল, আমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হলো, এগুলো ইউকে তো হয়। এগুলো নিয়ে অনেক মিথ আছে, ঠিক আছে। জিএমসি রেজিস্ট্রেশন ক্যান্সেল হওয়াটা বিশাল জটিল একটা ব্যাপার, মানে সহজে তুমি যখন রেজিস্ট্রেশন পেয়েছো, জিএমসি কখনো চায় না তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল। তোমাকে ওই রকম কিছু করতে হবে, জিএমসি ওয়ার্নিং দেবে, এই করবে, তারপরেও যদি তোমার মানে কোনো না হয়, তখন হয়তো তোমার ক্যান্সেল হতে পারে। বাট আদারওয়াইজ জিএমসি রেজিস্ট্রেশন ক্যান্সেল, আমি জিএমসি ইন্ডাকশন মিটিং এ আমি নিজে গিয়ে ওদের জিএমসি লোকেদের কাছ থেকে আমি শুনেছি যে ওরা কিভাবে দেখে ব্যাপার। মানে এরকম লোক আছে যে ভুল করেছে, কিন্তু সে স্বীকার করেছে আমি ভুল করেছি, তাকে কিচ্ছু বলেনি, তাকে শুধু বলেছে আপনি একটু সাবধানে থাকবেন। কিন্তু এইরকম বেড়ে পাকা লোক আছে যে ভুল করেছে, জানেও ভুল করেছে, কিন্তু কায়দা কানুন করে ওভার স্মার্ট গিরি দেখাতে যাচ্ছে, না আমি তো এটা না, তো ওটাকে ওকে বলেছিলাম, সেটা বলেছিলাম, বেশি হিসেবে পাকাই মারতে গেছে। সুন্দর একটা 6 মাসের জন্য সাসপেনশন ধরিয়ে বলেছে চুপচাপ বসে থাক। মানে অ্যাপোলজি করতে হবে, এটাই প্রফেশনাল। হতেই পারে তুমি মানুষ, তোমার ভুল হতেই পারে, কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি অনেস্ট, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি প্রফেশনাল টু এভরিওয়ান অ্যারাউন্ড ইউ। ইনফ্যাক্ট মানে এখানে সবাই প্রচন্ড প্রবলেম, পেশেন্টের বাড়ির লোক পর্যন্ত প্রবলেম। পেশেন্টের বাড়ির লোক এত কিছু, এখানকার সোশ্যাল অ্যাওয়ারনেসটা এত বেশি, যেখানে একটা গ্রামের লোকও জানে যে টিআই এ জিনিসটা কি জানে। তো এবার এইগুলো মানে নিয়ে তুলনা করে লাভ নেই, কারণ এরা এরকম ভাবেই, লোক কম তো এদেরকে ট্রেন করা, গাইড করা, সমাজটাকে একটু হাতে কন্ট্রোলে রাখাটা ইজি। আমাদের লোক বেশি, তো ফলে ভালো লোকের সংখ্যাও বেশি, ভুলভাল লোকেরও সংখ্যা বেশি, ঠিক আছে। সরকারি হাসপাতালে ম্যাক্সিমামই একটু মানে যাদের পয়সার অতটা আছে, হ্যাঁ, কারণ আজকে যদি কারোর বাড়িতে কিছু হয়, কেউ বলবে যে আমি যার পর টাকা পয়সা আছে মোটামুটি, বা ইন্স্যুরেন্স আছে, যে আমি পিজিতে যাবো বা এখানে যাবো, সে যেতে চাই। যতই পিজি ভালো হাসপাতাল হোক, সবাই একটা নার্সিং হোম প্রাইভেটে, মানে ভরসার প্রচন্ড। এখানে তো উল্টো, এখানে ইংল্যান্ডে কোনো প্রাইভেট হাসপাতাল নেই, এখানে আছে প্রাইভেট হাসপাতাল, কিন্তু সেখানে এখন ধরো প্ল্যান্ড জিনিসপত্র হয়, ছানি অপারেশন, হাঁটু জয়েন্ট রিপ্লেসমেন্ট, তাও হ্যাঁ মানে খুবই খুবই কম হয়। আমি চাইছি গিয়ে করাচ্ছি, কারণ আমি ডেট পাচ্ছি না, হয়তো এইসব নিয়ে ইউকেতে একটা সমস্যা হয়। কিন্তু ইমার্জেন্সি যদি কিছু হয়, এরা বাড়ির সামনে হেলিকপ্টার পাঠিয়ে দিয়ে পারলে তোমাকে তুলে নিয়ে চলে যাবে। তাহলে এবারে যেটা তোমার থেকে জানতে চাইবো, প্রথম হচ্ছে ইন্ডিয়াতে ধরো একজন পিজিতে ঢুকলো, হচ্ছে এখানে একজন ট্রেনিং এ ঢুকছে, উইকলি তার ডিউটি আওয়ার্স ইন্ডিয়াতে আমরা জানি 24/7, বেসিক স্পেশালি ফর ফার্স্ট ইয়ার পিজি রেসিডেন্ট। তারপরে না তার একটু ব্যাপারটা ইমপ্রুভ হয়, কিন্তু ফার্স্ট ইয়ার হলো তুমি তোমার লাইফ বলে কিছু নেই। এখানকার ট্রেনিং এ অ্যাভারেজ উইকলি ওয়ার্ক আওয়ার্স কি? এখানে মোটামুটি অ্যাভারেজ 50 থেকে 60 অ্যাভারেজ 50 থেকে 60 ঘন্টা এভরি উইক। তোমার নিজের জন্য কিন্তু তাহলে টাইম থাকছে নিজে, যেটা আমাদের ইন্ডিয়াতে প্রবলেম হচ্ছে। এই জন্য রেসিডেন্টদের মধ্যে এত ডিপ্রেশন, এত সুইসাইডাল টেন্ডেন্সিস বাড়ছে, এটা খুবই একটা মানে চিন্তার বিষয়। কিন্তু মানে ওয়ার্কলোডটা ডিপ্রেশনের ওয়ান অফ দ্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। সেকেন্ড যেটা হচ্ছে টক্সিসিটি। ইন্ডিয়াতে তুমি পিজিতে ঢুকছো, তোমার যদি খুব ভালো ভাগ্য হয় তুমি কোনো টক্সিসিটি ফেস করবে না। না, এটা টক্সিসিটি তোমাকে ফেস করতেই হবে। তুমি কাজ করবে, ডাক্তারি করবে, একটা জায়গায় পিজি করবে, তুমি টক্সিসিটি ফেস করবে না, এটা ভেবে যদি ঢোকো তুমি ভুল ভাবছো। কিন্তু সেখানে আমাদের দেশে যেটা হয়, টক্সিসিটিটা একটা ফিজিক্যাল অ্যাবিউজ, ভার্বাল অ্যাবিউজ, এই পর্যায়ে পৌঁছে যায়, এবং একটা মানে পানিশমেন্টের মতো হয়ে যায়। টক্সিসিটি খুব আনপ্রফেশনাল টক্সিক। এখানে স্ট্রেস আছে। এবার কেউ যদি স্ট্রেসটাকে টক্সিসিটি ভাবে, সেটা কিছু করে না, কারণ তুমি ডাক্তার হয়েছো, তোমাকে স্ট্রেস নিতেই হবে। কিন্তু এখানে কেউ কারোর পেছনে জেনারেলি লাগে না। আবার অনেক জায়গা আছে যেখানে বিদেশি, আমাদের মতো গায়ের রং লোকেরা যেখানে বেশি কাজ করে, সেখানে আমার মানে অভিজ্ঞতায় আমার মনে হয়েছে যে, কারণ স্বভাব তো মানুষের চেঞ্জ হয়, হ্যাঁ ঠিক আছে। তো সেসব জায়গায় মানে এটার জন্য আমরা দায়ী, যদি বেড়ে থাকে আমরা যারা বাইরে থেকে, সাদা লোকেদের মধ্যেও আছে খুব, মানে ডিপেন্ড ম্যান টু ম্যান, কিন্তু ওভারঅল যদি ধরা হয় মানে তার তুলনা করা যায়। আমার সেটাই মনে হচ্ছে ইন্ডিয়ার সাথে এটা কম্পেয়ার। টক্সিসিটি এখানেও আছে। আমি যদি বলি ইউকে দেখেন টক্সিসিটি সব খুব ভালো, একদম চকচকে, বাজে কথা, এখানেও আছে, কিন্তু হ্যাঁ তুমি যদি তোমার কাজটা অনেস্টলি ভালোভাবে করো, কেউ তোমার পেছনে। থার্ড, এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের দেশে আমরা জানি পিজিদের, বিশেষ করে পশ্চিমবঙ্গে, ওই 48,000 47,000, থার্ড ইয়ার হয়ে গেলে 50,000, এমনকি ডিএম করার সময়ও 60-65 এই রেঞ্জে থাকে। একটা ছেলে যখন ডিএম করে বা একটা মেয়ে যখন ডিএম করে, তো তখন কিন্তু তার অলমোস্ট 30 বা ফ্যামিলি হয়ে যাচ্ছে, বা মানে তার খরচা আছে, ঠিক আছে। তো সেই তুলনায় ও যখন দেখছে যে ও এত পড়াশোনা করে ওর মাস গেলে 60-65,000 আসছে, এবং তারই হয়তো ইকুইভ্যালেন্ট একটা ছেলে যে ইঞ্জিনিয়ারিং করেছে বা এমবিএ করে কোথাও করছে, এবং তাদের স্যালারির সঙ্গে যখন সেটা
তারা নিজেদের স্টাইপেন্ডটাকে তুলনা করে, খুব ফ্রাস্ট্রেটিং। ধরা হয় যে নাকি পাস করে বেরোনোর পরে নাকি কোথাও থেকে বিশাল একটা টাকার গাছ চলে আসবে, যেটাকে ঝাঁকালে প্রচুর টাকা পয়সা চলে আসবে। আমি জানি না, আমি এরকম ওইভাবে হয় না, যে সব জায়গাতেই প্র্যাকটিস জমাতে গেলে প্রচন্ড মাটি আঁকড়ে প্র্যাকটিস করতে হয়, এবং যার টাকা প্রচুর আসেও সে কিন্তু এমনি এমনি টাকা পায় না, তাকে ওই রকম সকাল 7টা থেকে রাত 10টা অবধি পুরো চেম্বার, ঠিক আছে, বিভিন্ন জায়গায় চেম্বার করতে হয়, বিভিন্ন রকম ঝামেলা তাকে পোহাতে হয়, তারপরে গিয়ে তার কাছে অনেক টাকা আসে। অত সহজ না টাকা। আর এখানে হচ্ছে একটা সবারই একটা স্ট্যান্ডার্ড, মোটামুটি কেউ যে বিশাল কামিয়ে নিচ্ছে এরকমও হয় না, আর কেউ যে খুব কম কমাচ্ছে এরকমও হয় না, সবাই একটা মোটামুটি একটা উচ্চ মধ্য, মানে এখানকার হিসেবে স্ট্রাকচার অনুযায়ী একটা উচ্চ মধ্যবিত্ত লেভেলেরই কামায়। একজন ট্রেনির কত? হ্যাঁ, মানে কেউ যদি বলে যে আমি এখান থেকে ট্রেনিং করে ইন্ডিয়াতে কনসালটেন্ট হয়ে চলে যাবো, আই থিঙ্ক এটা একটা খুব ভালো আইডিয়া। হ্যাঁ, আমার প্ল্যানটা এভাবে তুমি ফাঁস করো না, এটা খুব ভালো প্ল্যান, পুরোটা ফাঁস করো না, এটা ডিপেন্ড করছে যে এবার অতদিন থাকতে থাকতে এখানে একটা মানুষ এতটা ভাবে অভ্যস্ত হয়ে পড়ে যে তখন আবার দেশে যেতে ইচ্ছা হয় না, অনেক রকম ব্যাপার আছে, এগুলো খুব ডিবেটেবল ব্যাপার, ওইভাবে জেনারেলাইজ করাটা খুব মুশকিল। কিন্তু ট্রেনিং যে প্রসেসটা, যেটা মেন আলোচনা, যে একটা ছেলে ইন্ডিয়াতে মানে একটা 10-12 বছর ট্রেনিং করে বেরোচ্ছে, এখানেও ট্রেনিং কমপ্লিট করে বেরোচ্ছে, ঠিক আছে, ওখানে না হয় ট্রেনিং এর মাঝখানে বন্ড ডিউটি আছে, এই আছে ওই আছে। ইউকেতেও কিন্তু ট্রেনিং এর মাঝখানে, মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ওঠার মাঝখানে যে সবাই যে একদম পরের মাসেই পেয়ে গেল এরকম হয় না, এখানেও নন ট্রেনিং রেজিস্ট্রার পোস্ট করতে হয়, কিন্তু সেটা কোনো বন্ডেড পোস্ট যে তোমাকে করতেই হবে। আচ্ছা, তোমাকে এখান থেকে তুমি করেছো, মানে তুমি বার্মিংহামের এখান থেকে করেছো, বার্মিংহামের আশেপাশে গ্রামে তোমাকে ডিউটি দিতে হবে, মানে এই ব্যাপারটা নেই এখানে পুরোটাই তোমার হাতে যে তুমি কতটা করতে চাও। এবং এখানেও 10-12 বছর লাগে, এবং ট্রেনিংটা মানে মোটামুটি হাউস স্টাফশিপ লেভেলের যে ছেলেরা, তারা ট্যাক্স ফ্যাক্স কেটে কুটে মাস গেলে 3 লাখের কাছাকাছি কামিয়ে নেয়। ইন্ডিয়ান ইকুইভ্যালেন্ট হবে ইন্ডিয়ান ইকুইভ্যালেন্ট 3000 পাউন্ড মতো কামায়, যেটা ইন্ডিয়ান ইকুইভ্যালেন্ট মোটামুটি 1 লাখ টাকার কাছাকাছি। এবার একদম ক্লিয়ার কাট কোশ্চেন, ইন্টার্নশিপ কমপ্লিট করার পর হাউস স্টাফে ঢোকার পর কজন ডাক্তার 1 লাখ? এটা ভেরি একটা মানে ঠিক আছে, তুমি কামাচ্ছ, তুমি অনেক কামাচ্ছ, মানে তুমি জমাচ্ছ এবং একটু একটু করে তুমি খরচা, তুমি একটু ঘুরতে যেতে পারছো, তোমার সে অন্তত পকেটে সে না। তুমি যদি অত টাকা কামাচ্ছ, তার মানে তোমার লাইফ বলে কিছু নেই ইন্ডিয়াতে। তোমার ডিউটি আওয়ার্স ভেরি হাই, 96 আওয়ার্স, 108 আওয়ার্স, 120 আওয়ার্স, এই রেঞ্জে ওয়ার্ক আওয়ার্সটা চলে যায় উইক। এখানে সেটা নয়, এখানে কিন্তু উইকলি ওই যে ওয়ার্ক আওয়ার্সটা 40 to 48 আওয়ার্স। আমাদের সময় কলকাতার রেট ছিল 400 টাকা ঘন্টা আইসিইউতে, এখনো খুব পাল্টায়নি, 400 450 হবে, খুব পাল্টায়নি, ঠিক আছে। তাও এটা হচ্ছে একটা মোটামুটি ভালো জায়গা। ছোট ছোট নার্সিং হোমে কিন্তু 200-250। বি রিয়েল, এই ভিডিওটা ইজ টু get you habituated with the reality। হ্যাঁ, আমরা খুব একদম চাচা ভাষায় সত্যি নিজের স্বপ্নে থেকো না, বাস্তবে আসো এবং প্ল্যান করো লাইফটাকে টু হাউ টু প্রোগ্রেস। বি রিয়েল, বি অনেস্ট। এবার এই প্রোগ্রেস তো অনেক কিছু, মানে কেরিয়ার প্রোগ্রেস, ফ্যামিলির প্রোগ্রেস, শরীর স্বাস্থ্যের প্রোগ্রেস। আচ্ছা, একটা ব্যাপার আমি আমার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করবো। আমি তো অ্যাটাচি হিসেবে যখন ছিলাম, এখানকার লোকজন কিন্তু অ্যাকচুয়ালি প্রপারলি পড়ায়। মানে আমি আমার লাইফে সবচেয়ে বেশি চেস্ট সিটি স্ক্যান, যেটা HRCT থোরাক্স, আমি বোধহয় ইংল্যান্ডে শিখলাম 1 মাসের মধ্যে। যতটা আমি আজ 1.5 বছরে অতটা শিখতে পারিনি। এবং মানে আমরা তো সেই ডিসকাশন সুযোগও পাইনি, কিন্তু এটা না পেয়েছি, আমি পেয়েছি। কিন্তু ইন্ডিয়াতে আমি যেটা দেখেছি, মানে আমি অনেকগুলো জায়গায় ছিলাম, 4টে হসপিটালে, এরা কিন্তু অতটা ইন্টারেস্টেড নয় টুটি। না, এবার একটা কারণ আছে। এখানে যে একটা লোক কনসালটেন্ট হবে, তার কারিকুলামটাই এমন ভাবে বানানো যে তার একগাদা টিচিং থাকতে হবে, তার এই থাকতে হবে, সেই থাকতে হবে। ফলে এখানে যে সিনিয়র যে লেভেলে পৌঁছাবে, তো আলটিমেটলি এত ঘাটের জল খেয়েই ওকে পৌঁছাতে হবে যে ও জানবে না এটা হতে পারে না। মানে শর্টকাটে বেরোনোর এখানে উপায় নেই। তো এখানে সবাই ভালো পড়াতে পারে, এই না যে ওই লোকটাই যার কাছে ও পড়েছে, মোটামুটি কাউকে জিজ্ঞাসা করলে এরা আরেকটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, এটা খুব পড়াতে চায়, আর 2 হচ্ছে এরা অ্যাপ্রিসিয়েট করে। তুমি যদি কাজ ভালো করো, তোমাকে মেল করে লিখবে যে তুমি সত্যি খুব ভালো কাজ করেছো। এখানে কনসালটেন্ট বললাম, মেলগুলো তোমার সিভির জন্য ম্যাটার করে, যে তুমি বলতে পারো যে দেখো আমার কাছে আমার এত সুন্দর ওয়ার্ক প্লেস বেসড অ্যাসেসমেন্ট আছে, এবং এখানে এইগুলো দিয়েই লোক ওপরেও। তুমি একটা ডিগ্রি করে নিলে 3 বছর একটা জায়গায় ঘষে ঘষে কাজ করলে শুধু সেটুকু দিয়ে এখানে এরা উপরে উঠতে পারে। এখানে বিভিন্ন রকম জিনিস লাগে, মানে তোমার কালিগ তোমাকে নিয়ে কি ভাবছে, তুমি কতটা রিলায়েবল একটা ছেলে বা মেয়ে বা একটা প্রফেশনাল ডাক্তার, এই রিভিউ গুলো খুব ম্যাটার করে। তুমি যে একটা মেডিসিন রেজিস্ট্রার হবে, তো শুধু আচ্ছা আমি 3টে চেস্ট ড্রেন করেছি, 4টে অ্যাসাইটিক ট্যাপ করেছি, এইভাবে শুধু হবে না। তোমাকে প্রপার কোর্স করতে হবে, লন্ডনে গিয়ে তার জন্য আলাদা খরচা করতে হবে তোমাকে, সেই খরচার
বেশ কিছু টাকা তোমার হাসপাতালে তোমাকে দিয়ে দেয়, সমস্ত সার্টিফিকেট জোগাড় করতে হবে, করে করে তারপরে নিজেকে প্র্যাকটিস করে 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 তো উপরে উঠবে। যেটা বারবার বলছি যে ট্রেনিংটা কিন্তু ইজ ভেরি ভেরি স্ট্রাকচার। ওই আমাদের যেটা কথা আছে ও একবার হয়ে যাও ডাক্তারি করতে করতে শিখবি, এখানে কিন্তু ওরকম না, ডাক্তারি করতে করতেই শেখার ব্যাপারটা, কিন্তু মানে এখানে একটা মানে ওই মানে গুপিবাজি করে ওঠা যাবে না, এখানে সবাই সবকিছু শিখেই বের। আমরা বলি বাংলা বাজারি, ওইটা কিন্তু বাংলা বাজারি নেই, সেরকম বাজারি নেই, সেরকম না, একদমই নেই এখানে। মানে কারণ মেন হচ্ছে এখানকার মানুষ যারা পেশেন্টরা, সে তোমার কার্পেন্টারও যদি পেশেন্ট হয় সে কিন্তু অত্যন্ত চালাক একটা লোক, সে সব জানে যে সে কি পাচ্ছে কি পাচ্ছে না, তো তুমি ওকে বোকা বানাতে পারবে না কিছু একটা হাবি জাবি বুঝিয়ে টুঝিয়ে, তো তোমাকে সবকিছু এবং এই অনেস্ট থাকার চক্করে তোমার শেখাটা হয়ে যাবে। তোমাকে জানতে হবে, তোমাকে জানতে হবে, তুমি বলতে পারবে। হ্যাঁ, তো আমরা যেটা বললাম ট্রেনিং স্ট্রাকচার, তো আমরা বললাম, আমরা টাকা এবং ওয়ার্ক ডিউটি আওয়ার্সও বললাম। টাকাটা আমরা বোধহয় হাউস স্টাফ লেভেলটা বলেছি, এবং তারপরে ট্রেনিংটা হচ্ছে একটু বেশি হবে, খুব বেশি হবে। হ্যাঁ, মোটামুটি আমার যা ধারণা হাউস স্টাফ লেভেলে যেটা 3000 পাউন্ড থাকে, ওটা 3500 মোটামুটি রেজিস্ট্রার লেভেলে যাওয়ার আগে অবধি 3500 অবধি ওঠে। রেজিস্ট্রার লেভেলে যারা তারা 4000-এর কাছাকাছি থাকে। এবং যখন সিনেমা হয়তো মানে কেউ এখন কার্ডিওতে ডিএম করতে যেমন ঢোকে, এখানে কার্ডিওতে ST4 এ ঢুকলো বা নিউরোতে ST4 এ ঢুকলো, গ্যাস্ট্রোতে ঢুকলো, তো ওই ট্রেনিংটা এখানে আমাদের দেশে যেটা 3 বছরের হয়, এটা এখানে প্রায় 5 বছরের হয়। তো সেই 5 বছরের মধ্যে প্রথম 2 বছরটা ওই 4.5-4.5-এর কাছাকাছি থাকে, এবং পরের যে 2 বছরটা থাকে ইনক্লুডিং ফেলোশিপ, সেইটা মোটামুটি প্রায় ওই 4.5 থেকে 5-এর মধ্যে কিছু একটা থাকে। 4.5 থেকে 5 মানে আমাদের ভ্যালুতে ওটা আসছে 1.5 থেকে ওই 1.7-1.8 এর কাছাকাছি। আমাদের কোন ডিএমসিটা এটা স্টাইপেন্ড দেয় আমি জানতে চাই। এবং হ্যাঁ, সেখানে শনি রোববার ছুটি পাবে। আবার মেডিসিনের তো শনি রোববার হয় না, তাহলে শনি রোববার পেশেন্টকে কে দেবে? কিন্তু তোমার যদি শনি রোববার ডিউটি থাকে তো দে উইল মেক শিওর যে তোমার বুধ বৃহস্পতিবারটা তোমার জন্য ছুটি। তো তোমার ওয়ার্ক আওয়ার্স কখনোই বাড়বে না, তোমার যেটা কন্ট্রাক্টে ওয়ার্ক আওয়ার বাড়াতে চাও, যে এক্সট্রা তোমার টাকা লাগবে, একটু ঘুরতে যাবে কোথাও, একটু বা খরচা বেশি হয়ে যাচ্ছে, তাহলে তুমি লোকাল শিফট তুলবে। লোকাল শিফট প্রচুর পাওয়া যায়, আমি যেখানে সেখানে পাওয়া যায়। অনেক জায়গায় আবার একটু যেখানে প্রচুর বিজি জায়গা, প্রচুর লোকজন আছে, সেখানে আবার পাওয়াটা একটু মুশকিল, সেটা ইন্ডিভিজুয়ালাইজড প্রবলেম। কিন্তু SHO লেভেলে মানে হাউস স্টাফ শিপ লেভেলে প্রতি ঘন্টায় মোটামুটি থ্রু আউট ইংল্যান্ডে, কিছু জায়গায় কম কিছু জায়গায় বেশি আছে, ফ্ল্যাট রেট হচ্ছে 40 পাউন্ড প্রতি ঘন্টা। আর ইন্ডিয়ান ইকুইভ্যালেন্ট হবে 1300। বেশ, এবার হ্যাঁ, ট্রাভেলটা যখন দাদা বললো, আমি নিজে তো ইংল্যান্ডে এসে এই 2 মাসে আমি 4000 কিলোমিটার ঘুরে ফেলেছি। আমি সত্যি বলছি, আমি ভারতে এত ঘুরিনি। ইংল্যান্ডের উত্তর পূর্ব হোক, দক্ষিণ পশ্চিম হোক, দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম, 4 দিক ঘুরে ফেলেছি। এবং ঘোরার প্রচুর জায়গা আছে এবং প্রচুর খরচ হয় এরকম নয়, বাজেটে ঘোরা যায় মোটামুটি। পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে হবে, হোস্টেলে থাকতে হবে, এবং পাবলিক ট্রান্সপোর্টটা এমন পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু সব জায়গায় যায় এবং পুরো টাইম বেস করে যায়। তো এমন নয় যে রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খেয়ে লাভ নেই। ছোটখাটো মোটামুটি ওই যেটাকে আমরা ঠেপলা বলি, ওইরকম এখানে তো ঠেপলা নেই, ওই ছোটখাটো কর্নার শপ টাইপের আছে, সেখানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, সেগুলো খেতেও পেট ভরানো যায়। কিন্তু ইন্ডিয়ার লেভেলের খাবার তুমি কখনো এখানে ইন্ডিয়ার মতো পাবে না। তুমি যদি এখানে ইন্ডিয়ার মতো একটা লোকই তোমাকে খাবার বানিয়ে দিতে পারে, সেটা হচ্ছে তুমি নিজে রান্না চাই শিখতে হবে, নিজেকে জানতে হবে, করে রান্নাটা করতে হবে, করে খেতে হবে। একদম। তাহলে এই পয়েন্টটাই আমরা বলি যে তোমাকে কিন্তু অনেক কিছু শিখতে হবে বাবা। ওই বাবা মায়ের আদুরে ছেলে সারা জীবন পড়াশোনা করি ওরম করলে কিন্তু হবে না। কমফোর্ট জোন থেকে বেরিয়ে রান্না করা শিখতে হবে, বাথরুম পরিষ্কার করা শিখতে হবে, ঘর ঝাড় দেওয়া মোছা শিখতে হবে, বাগান সামলানো শিখতে হবে। বাথরুমের তোর যেখান থেকে জলটা বেরোয় সেটা জাম হয়ে গেছিল, তো আমি ফোন করেছিলাম, ভেবেছিলাম এসব কি করে ঠিক করবো। তো আমাকে এজেন্ট বললো যে তুমি প্লাম্বার নিয়ে করতে পারো, তোমার অনেক খরচা পড়বে, তুমি ইউটিউবে ভিডিও দেখো। আমি ইউটিউবে ভিডিও দেখে বুঝে গেলাম কি করতে হবে, শিখে গেলাম ওই দিন। আর আমরা বলে কি পাড়ার দাদা আসুন আর করে দাও, কারণ ওখানে দাদা আছে এবং দাদাকে 200 টাকা দিলে দাদা চলে আসে। এখানে 200 টাকায় কেউ, এখানে কিন্তু চিপ লেবার নেই। এখানে চুল কাটতেও 13 পাউন্ড 14 পাউন্ড খরচা, মানে 1300-1400, মানে আমরা যেটা ছেলেরা মেয়েদের নিয়ে বলি তখন 1300-1400 করছিস কেন? এটাকে ওই ইকুইভ্যালেন্ট করতে। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট করছি, কারণ আমরা যেহেতু আমরা ছেলেরা তো বলি মেয়েদের চুল কাটতে এত টাকা লাগে। মানে দেশে চুল কাটতে যদি 400 টাকা লাগে, তাহলে আমার যেরকম গায়ে লাগবে, ছেলের 400 টাকা লাগলে সত্যি আমাদের গায়ে লাগবে। যাকে, তো আমরা ট্রেনিংটা বললাম, টাকা বললাম, ওয়ার্ক আওয়ার্স বললাম, লাইফ বললাম, ট্রাভেল বললাম, কিছু বাদ যাচ্ছে? মানে এখানকার থাকার সমস্যাগুলো, হ্যাঁ থাকার সমস্যাগুলো, এগুলো তো আমরা যা যা বললাম মোটামুটি মনে হচ্ছে যে এখনই চলে আসে। হ্যাঁ, সোনার দেশ মনে হচ্ছে শুনে। এবার প্রবলেম গুলো, একটা প্রবলেম আমরা মেনশন করলাম যে সব কিন্তু নিজেকে করতে হবে।
প্রতিদিন না। এবং আমার মনে হয় যে যখন তুমি এইরকম দেশে আসছো তো তোমাকে এটা মাথায় নিয়ে আসতে হবে যেগুলো আমাকে করতে হবে, এটা প্রবলেম না, মানে এটা তোমার লাইফ হ্যাক্স, এগুলো তোমাকে জানতে হবে। এখনো কত কিছু আমরা জানি না, এখানে লোকজন গাড়ি টাড়ির কোনো সমস্যা হলে সব নিজেরাই ফুটখাট করে ঠিক করে নেয়, তো এগুলো আমার পরে ইচ্ছা আছে যখন গাড়ি টাড়ি নেবো এগুলো শিখবো ধীরে ধীরে, ঠিক আছে, শিখতে ক্ষতি কি আছে, সত্যি কোনো ক্ষতি নেই, এরকম একটা একটু ওপেন টু মাইন্ড হলে আমার মনে হয়, মানে ওপেন মাইন্ড হলে আমার মনে হয় সুবিধা হয় আর কি। আর সমস্যা হচ্ছে এখানে যারা খুব মিশুকেছে, যারা খুব এক্সট্রোভার্ট, গল্প আড্ডা করতে ভালোবাসে, তাদের এখানে গল্প আড্ডা করার সঙ্গীর অভাব। কাজ করে বাড়িতে আসো তুমি এক, যাদের ফ্যামিলি আছে তাদের তাদের না হয় একটা মানে বাড়িতে একজন সঙ্গী বা সঙ্গিনী আছে, এটা দাদা ইনডাইরেক্টলি বলছে বিয়ে করে আসো। তো আমার মনে হয় যে ইংল্যান্ডে যদি আসতে হয় তাহলে যদি তোমার মানে সেটেল পার্টনার থাকে তাহলে তুমি বিয়ে করেই এসো, মানে কিন্তু এখানে অনেক মানে খুব ক্যালকুলেশন করে আসতে হয়। এটা দেখো ইন্ডিভিজুয়াল লাইফের ব্যাপার, এটা যে দেখছো ভিডিও তার লাইফের উপর আমরা ছেড়ে দিচ্ছি, এটা তোমার ওই ব্যাপারটা পার্সোনাল লাইফটা। এখানে তার মানে এটার মেন এটা হচ্ছে যে এখানে কিন্তু ল্যাক অফ সাপোর্ট আছে সবচেয়ে বড় কথা। তোমার কাজের জায়গা তোমার কেরিয়ার রিলেটেড খুব ওরা সাপোর্টিভ, কিন্তু ওভারঅল সার্ভাইভালটা যেটা কাজের দুনিয়া, কাজ তো হচ্ছে 8 ঘন্টা না হয় ধরলাম, ঘুম না হয় 8 ঘন্টা, বাকি যে 8 ঘন্টাটা থাকে একটা দিনে 24 ঘন্টা, সেই 8 ঘন্টাটাও তো তোমাকে সার্ভাইভ করতে হবে। সেই 8 ঘন্টাটা কিন্তু ডিফিকাল্ট, কারণ ওই 8 ঘন্টা অনেক কিছু সামলাতে হয় একসাথে। আমাদের যেমন হয় কি কোয়ার্কাররা বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে, এখানে কিন্তু এখানে কোনো কোয়ার্কার তোমার সাথে দুর্দান্ত ভাবে কাজ করবে, হাসপাতালে যা যা হেল্প চাইবে করে দেবে, তুমি ওকে করবে, কারণ ও যেহেতু তোমাকে করছে। খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, আমি তো যে জায়গায় আছি খুবই ভালো এনভায়রনমেন্ট, মানে অনেস্টলি আমি মানে খুব লাকি ফিল করি যে আমি কর্নওয়ালে কাজ করি, এত ভালো ওয়ার্কিং এনভায়রনমেন্ট মানে আমি এক্সপেক্ট করি। প্রচন্ড অনেস্ট, প্রচন্ড ট্রান্সপারেন্ট, যে কোনো সমস্যা যদি তুমি কিছু ভুল করেও থাকো, বা ভুল তো ঠিক না, আমরা সবকিছু ভুল ঠিক করে দিই, কোনো কিছু তোমার সমস্যা হলে তুমি ইজিলি কাউকে বলতে পারো, সে ব্যাপারটা বুঝবে এবং বুঝে ব্যাপারটাকে কি করে হ্যান্ডেল করা যায় সেটাকে ও সুন্দরভাবে সামলে নেবে, বিকজ দিস ইজ এ টিম ওয়ার্ক। এখানে আমি হিরো হয়ে গেলাম, আচ্ছা আমি একটা দুর্দান্ত ডায়াগনোসিস করে দিয়ে আমি একটা বেশ সবার চোখে চলে এলাম, এসব ফুটেজ তুমি এখানে খেতে পারো। তুমি এখানে তোমাকে এটা খুব প্রফেশনালিজম মেনটেন করে নিজের ডাক্তারিটাকেও শিখতে হবে, এবং দায়িত্ব, তুমি যে দায়িত্ববান একটা ডাক্তার সেটা তোমাকে, কারণ এখানে এত ক্লোজলি সবাই সবার সাথে কাজ করে যে সবাই কিন্তু বোঝে যে একে দিয়ে এটা হবে, একে দিয়ে এটা হবে, তাও মানে যেহেতু কাউকে দিয়ে কাজ হবে তো কাজটা হওয়া নিয়ে কথা, ওই জন্য বেরিয়ে যায়। যে কাজ করে না ফাঁকিবাজ ছেলে এখানেও আছে, সেও বেরিয়ে যায়, কিন্তু সে যদি আবার মানে বোকার মতো ফাঁকিবাজি করে ও বেরোতে পারে। আচ্ছা, নেগেটিভ পয়েন্ট আরেকটা আমার মনে হয় যেটা অ্যাড করা উচিত, যে ট্রেনিং এ ঢোকার পর কিন্তু মোটামুটি ইনকামটা খুব তারপরে আর ভীষণ যে বেড়ে যায় এরকম নয়, আস্তে আস্তে কিন্তু ওটা একটা স্ট্যাগনেন্ট হয়ে যায়, আনলেস ইউ আর এ কনসালটেন্ট। কনসালটেন্ট হলে বেশ সুবিধে, কারণ কনসালটেন্ট হলে লোকাম কনসালটেন্ট হওয়া যায়, যদিও রেজিস্ট্রারশিপেও লোকাম রেজিস্ট্রারশিপ করা যায়, সেখানে ঘন্টায় প্রায় 100 থেকে 110 পাউন্ড মতো দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু অনেকেই আছে যে, অনেকেই আমি দেখেছি যে যারা কনসালটেন্ট হতে চায় না, কনসালটেন্টের অনেক আছে, মানে দায়িত্বটাও অনেক ব্যাপার স্যাপার আছে, তো ওরা চাই যে আমি মোটামুটি জেনারেল মেডিসিন ভালো করে জানি, ভালো টাকা পাচ্ছি, তো আমি লোকাম হয়ে থেকে খাচ্ছে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছে, টাকা কামাচ্ছে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমাদের ইন্ডিয়ান কনটেক্সট অনুযায়ী আমাদের সবারই, আমরা যেহেতু কম্পিটিটিভ এনভায়রনমেন্টে ছোট থেকে বড় হয়েছি, তো আমাদের সবার মধ্যে একটা কনসালটেন্ট হওয়ার একটা খিদে থাকে, কারণ আমরা ওভাবে বড় হয়েছি। হ্যাঁ, না সেটা খারাপ কিছু নেই, না হলে পরে অনেক সময় পস্তানিও হয় যে আমার বন্ধু কনসালটেন্ট হয়ে গেল, আমি এখন রেজ হয়ে থেকে গেলাম, সবও ব্যাপার আছে। তো মানে ফ্লেক্সিবল আর কি, মানে তুমি মানে একটা মোটামুটি তোমার টাকা পয়সা চলে আসবে, খুব যে বিশাল একদম টাকা ঝরে পড়ছে এরকম হবে না, কারণ অত খাটছো না তুমি, এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে। তুমি একটা ব্যালেন্স থাকলেই ভালো। এখানেও 9টা থেকে রাত 11টা দরকার নেই, না এখানেও প্রচুর টাকা কামানোর স্কোপ আছে। কনসালটেন্ট হওয়ার পর প্রাইভেট প্র্যাকটিস এখানেও করে লোক, ঠিক আছে, এরকম প্রচুর লোক আছে যারা মাস গেলে 60,000 থেকে 70,000 পাউন্ড রোজগার করে ডাক্তারি করে, কারণ সে শুধু প্রাইভেট কনসালটেন্সি কাজ। তো তারা ওইরকম ভাবে সারাটা জীবন ওইরকম ভাবে নিজেকে গ্রিল্ড করে 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 উঠেছে, একদিনে ওই জায়গায় পৌঁছায়নি। মাসে 60,000 মানে জাস্ট টু বি ক্লিয়ার, ইন্ডিয়ান ইকুইভ্যালেন্ট হবে 20 লাখ, মাসে 20-25 লাখ টাকা এখন অনেকেই রোজগার। তো তারা ওইরকম মানে ইন্টারন্যাশনাল লেভেলের লোকজন, এবং তাদের ওইরকম প্রাইভেটে অ্যাপয়েন্টমেন্ট বুক, মানে যাদের প্রাইভেটে প্র্যাকটিস আছে, মানে তাদের কিন্তু প্রাইভেটে প্র্যাকটিস মানে হয়, এখানেও প্রাইভেট প্র্যাকটিস হয়, কিন্তু ইন্ডিয়ার মতো এত পপুলার না। যাদের প্রচুর টাকা লাগে জীবনে তাদের লাগে,